স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছো নিশ্চয়ই। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস হচ্ছে? 20। আমরা কি পড়ছিলাম? যুক্তিবিদ্যার সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। আমরা অলরেডি যুক্তিবিদ্যার সাথে দর্শন, তারপরে আর কি পড়েছি আমরা? নৈতিকতা, ব্যবসা এবং শিক্ষাগত ক্ষেত্রে। আর পড়ছিলাম নন্দনতত্ত্ব। নন্দনতত্ত্ব কি আমরা গত ক্লাসে পড়েছি এবং এর জনক হচ্ছে যুক্তিবিদ অ্যারিস্টটল। যুক্তিবিদ অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে নন্দনতত্ত্বের কথা উল্লেখ করে, তবে তিনি নন্দনতত্ত্বের সবচেয়ে উচ্চ স্থানকে অবস্থান স্বীকার করেছেন। নন্দনতত্ত্বের অনেকগুলো ভাগ আছে, নন্দনতত্ত্বের যে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা তিনি সেটাকে স্বীকার করেননি। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার আমি গত ক্লাসে বলে দিয়েছি, আবার বলছি 39 পেজ 39। এখানে ফার্স্ট অংশে তোমরা দেখতে পাবে, এখানে আছে যে কলার মাধ্যমে তিনি নন্দনতত্ত্ব বলতে গিয়ে, নন্দনতত্ত্ব আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন নন্দনতত্ত্ব হচ্ছে কলার অন্তর্ভুক্ত। কলা হচ্ছে যেটা আর্টস, অন্তর্ভুক্ত কেন না, এবং কলার মধ্যে তিনি শিল্প, বেশি শিল্পের উপর জোর দিয়েছেন, এবং ললিত কলা, শিল্পকলা, এবং এক্ষেত্রে তিনি কাব্যের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। কেননা তিনি বলেছেন কাব্যের উৎপত্তি হয় মানুষের অনুকরণ থেকে, অনুকরণ থেকে কাব্যের উৎপত্তি, এবং কাব্য মানুষকে অনুপ্রেরণা যোগায় এবং সৃজনশীল কিছু করতে মানুষকে শেখায়। এবং তিনি বলছেন এই কাব্যটাই হচ্ছে মেনলি নন্দনতত্ত্বের অন্তর্ভুক্ত। তারপরে তিনি বলছেন যে নন্দনতত্ত্ব মানুষকে নতুন নতুন বিষয়ের দিকে আকৃষ্ট করে, তার রুচিবোধকে জাগ্রত করে। এবং তিনি আরও বলছেন যে শিল্পকলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে কাব্য, এবং এই কাব্য থেকে অনুকরণ থেকে কাব্যের উৎপত্তি। পোশাক, আচ্ছা আমরা কি বলছিলাম? নন্দনতত্ত্ব হচ্ছে শিল্পকলা, ললিতকলা। ঠিক আছে, তিনটা জিনিস আছে, খেয়াল করো। শিল্পকলা শিল্পকলা, ললিতকলা এবং আরেকটি হচ্ছে শৈল্পিকতা নিয়ে নন্দনতত্ত্ব প্রতিষ্ঠিত। শিল্পকলা, ললিতকলা, শৈল্পিক তত্ত্ব, শৈল্পিকতা, এই তিনটা জিনিস দাগিয়ে রাখো তোমরা এমসিকিউর জন্য। এখানে বলছে কোনো ব্যক্তি যদি আচার ব্যবহারে, তার পোশাকে আশাকে, কথাবার্তায় মার্জিত হয়, তখন আমরা কি করব? তাকেই তো অনুসরণ করব বা অনুকরণ করব, তাই তো? আচ্ছা, তোমরা দেখবে যখন সময়ে যুগোপযোগে কোনো ব্যক্তির পোশাক আশাক, কথাবার্তার যেটা মার্জিত হয়, তোমরা সেটাকেই ফলো করো। তারপর আমরা কি করি? ঈদের সময় তারই যেটা আমাদের পছন্দ, যেটা বেশি চলে, যে পোশাক খুব জনপ্রিয়, সেই পোশাকটা কিনতে চাই বা সেরকম করে চলার চেষ্টা করি, অর্থাৎ তাকে অনুকরণ করি। তাহলে বলছি এগুলো সবই নন্দনতত্ত্বের অন্তর্ভুক্ত। নন্দনতত্ত্ব অবশ্যই খারাপ বিষয় নয়। নন্দনতত্ত্ব কী করে? মানুষের, আবারও বলছি, মানুষের রুচিবোধকে জাগ্রত করে। তারপরে দেখো, দোকানে গেলে আমরা কি করি? কোনো একটা আর্ট আমাদের পছন্দ বা কোনো জিনিস, শোপিস আমাদের পছন্দ, তবে নন্দনতত্ত্ব কিন্তু সবার ভিতরে একই রকম কাজ করে না। যেটা আমার কাছে পছন্দ সেটা তোমার কাছে পছন্দ নাও হতে পারে। তবে তাহলে কি বলছে? মানুষের আরেকটা কথা হচ্ছে, মানুষের শিক্ষা এবং সমাজের উপরে কিন্তু এটা প্রভাব বিস্তার করে। সবার শিক্ষা একরকম নয়, সবার পছন্দ একরকম নয়, অর্থাৎ নান্দনিক যে বোধটা সবার একরকম হয় না। অনেকে ইচ্ছা করলেও পারে না, আবার অনেকে ইচ্ছা করে না। কিন্তু বলছে যে এই নান্দনিকতা তোমাকে তোমার তোমার পরিবেশ, তোমার সামাজিক মর্যাদা অনেকখানি বাড়িয়ে দিতে পারে। চিন্তা করো, ধরো আমার একটা ছোট্ট ঘর, ছোট একটা মাটির ঘর, এটাকে যদি আমি গুছিয়ে রাখি সুন্দর করে, তাহলে কি হবে? মনটা পরিতৃপ্ত হবে। কিন্তু তুমি অনেক বড় একটা বাসা দেখলে, অনেক দামি দামি ফার্নিচার, অনেক দামি দামি কাপড় চোপড়, কিন্তু সব কিছু এলোমেলো, তাহলে কি সেটাকে দেখতে ভালো লাগবে? তাহলে এই যে গুছিয়ে রাখা, এই যে মন মানসিকতা, সুন্দর, তারপরে হচ্ছে গিয়ে চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক, সব কিছু নন্দনতত্ত্বের অন্তর্ভুক্ত। এখন কোশ্চেন করতে পারো যে মিস, নন্দনতত্ত্বের সাথে যৌক্তিকতার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। আমি একটা যুক্তি, সবসময় আমার যুক্তি তোমাদের পছন্দ নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু কেউ যদি তোমাদেরকে কোনো একটি কথা সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়ে বলে, এবং কেউ যদি বকাঝকা দিয়ে হড়বড় করে যুক্তি দেয়, কোনটা তুমি গ্রহণ করবে? অর্থাৎ এখানে বলতে চাচ্ছি আমি,
যুক্তির মধ্যেও নান্দনিকতা রয়ে গেছে। ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে কথা বলা, সুন্দর করে একটা যুক্তি দিয়ে বলা, এগুলো সবই নান্দনিকতার অন্তর্ভুক্ত। যে যুক্তি আমার মনে ধরবে, আমার মনে হবে এটা ভালো, সেটাকেই তো আমি গ্রহণ করব। সেক্ষেত্রে প্রত্যেকটা যুক্তিবিদ কী করেন, চেষ্টা করেন তার তত্ত্বগুলোকে এই সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য। এগুলো এক্ষেত্রে নান্দনিকতার কি প্রয়োজন, নন্দন তত্ত্বের প্রয়োজন। দেখো তোমরা এখানে তার লাস্টে বলা আছে, উভয়ের মধ্যে আপাত পার্থক্য পরিলক্ষিত হলেও উদ্দেশ্য ও লক্ষ্যের দিক থেকে যথেষ্ট মিল আছে। উভয় কি করে, কিছু জিনিস গ্রহণ করে, কিছু জিনিস পরিহার করে। অর্থাৎ যুক্তিবিদ্যা তোমাকে সঠিক যুক্তিগুলোকে গ্রহণ করবে, সত্য সুন্দর মঙ্গল হয় যাতে মানুষের, সেই জিনিসগুলো যুক্তিবিদ্যা গ্রহণ করবে। যেটা অসুন্দর অসত্য সেটা যুক্তিবিদ্যা পরিহার করবে। কখন? যুক্তি প্রদানের ক্ষেত্রে। ঠিক নন্দন তত্ত্ব তোমাকে কি করবে, সেটা কাব্য হোক, শিল্প হোক, ললিত কলাই হোক, ঠিক আছে, সেক্ষেত্রে সব সুন্দরটাই সে গ্রহণ করবে এবং যেগুলো খারাপ সেগুলো বর্জন করবে। এক্ষেত্রে উভয়ের মধ্যে মিল রয়েছে। তাই আমরা পরিশেষে বলতে পারি, শিক্ষা ও সামাজিক পদমর্যাদা ভেদে যুক্তিচিন্তা ও নান্দনিক সুযোগ আলাদা হয়ে থাকে। ওই যে একটু আগে বললাম যে মানুষের শিক্ষা এবং সামাজিক পদমর্যাদা অনুসারে নান্দনিক সুযোগটাও কিন্তু বিভিন্ন রকম হয়। একজন কৃষকের নান্দনিক যে সুযোগ, নিশ্চয়ই একজন ব্যারিস্টারের বা একটা ডক্টরেটের নান্দনিক সুযোগ এক হবে না। ঠিক আছে, আমরা বাংলাদেশে যে নান্দনিক সুযোগ করবো, ইংল্যান্ডে বসে নিশ্চয়ই আমি এই সুযোগটা করবো না। তাহলে কী বলছে, অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার পদমর্যাদা ভেদে বা সামাজিক অবস্থান ভেদে আমাদের নান্দনিক সুযোগটা ভিন্ন হয়ে থাকে। আরেকটা কথা মনে রাখো, নান্দনিকের যে একদম লাস্ট পর্যায়ে যে একটা, অনেকেই নান্দনিক, তোমরা বুঝতে পারছো নান্দনিক সুযোগ বলতে অনেকে অনেক খারাপ আচরণ, খারাপ মানে আমাদের দেশে যেটা গ্রহণযোগ্য নয়, আমাদের সমাজে যে গ্রহণযোগ্য নয় সেসব কাপড় চোপড় পরা, সেরকম আচরণ করা, সেভাবে চলা, সেটাকে অনেকে অন্যান্য দেশে যেটা কী হতে পারে, সেটা গ্রহণযোগ্য হলেও সেটা আমাদের দেশে গ্রহণযোগ্য নয়। তাই এখানে বলছেন অ্যারিস্টটল যে নান্দনিকের যে নিকৃষ্টতম যে নান্দনিকতা আছে সেটা তিনি স্বীকার করেননি বা সেটাকে তিনি সমর্থন করেননি, স্বীকার নয়, সমর্থন করেননি অ্যারিস্টটল। তো আমরা কি বললাম, নন্দন তত্ত্ব তোমরা জ্ঞানমূলক অনুধাবন থেকে, এটা খুব ব্রড কোশ্চেন আসে না, ম্যাক্সিমামই 1 আর 2 নম্বরে আসে। নন্দন তত্ত্ব বলতে কী বোঝো, নন্দন তত্ত্বের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক দেখাও। আমি আবারও বলছি, বইয়ের পেছনে যে ছোটো ছোটো কোশ্চেনগুলো আছে সেভাবে করো, আর নিজেই বেছে নাও এখান থেকে সাদৃশ্য আর বৈসাদৃশ্য, 2টা সাদৃশ্য এবং 4টা বৈসাদৃশ্য লিখতে পারলে, ঠিক আছে, তোমাদের আমি বাড়ির কাজ দিলাম। এখন আমি চলে যাব যুক্তিবিদ্যা ও গণিত। আর আমি তো আগেই বলেছি যুক্তিবিদ্যার টার্মটা একই রকম রাখবে সব কিছু ক্ষেত্রে, হ্যাঁ, যুক্তিবিদ্যাটা একই রকম রাখবে, আর পাশে পাশে যে পার্থক্যগুলো দেবে সেই বিষয়গুলো বলবে। যুক্তিবিদ্যা বলতে কী বুঝি, মিলের সংজ্ঞা দিবে, যুক্তিবিদ্যা কী নিয়ে আলোচনা করে সেটা লিখবে। লেখার পরে এখানে গণিতে দেখো, এটা হচ্ছে 2.4, এখানে প্রথমেই দেওয়া আছে যুক্তিবিদ্যা ও গণিতের ক্ষেত্রে, গণিত যুক্তিবিদ্যা গণিতের মতোই, যুক্তিবিদ্যা ইতিহাসের মতো মুখস্থ করার বিষয় নয়। তোমাদের প্রথমে ক্লাসে তো তোমাদের সাথে আমার দেখাই হয়নি, তোমাদেরকে বলা হয়নি, যুক্তিবিদ্যা কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করার বিষয় নয়। গণিত কী করি আমরা, প্র্যাকটিস করি, লিখে প্র্যাকটিস করি। ঠিক লজিককেও তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ এটা মুখস্থ করলে মনে থাকবে না। অঙ্ক কষতে পারলেই বোঝা যায় প্রাসঙ্গিক আঙ্কিক প্রক্রিয়া আয়ত্ত হয়েছে। যুক্তিবিদ্যা সেরকম কষতে পারাটাই বোধ ও বুদ্ধির মানদণ্ড ও মাপকাঠি। তোমাদের আমি প্রথম ক্লাস নেওয়ার সময় বলতাম, তোমরা যখন পড়বে যে অংশটুকু সেই অংশটুকু লিখবে। এখানে বলা হচ্ছে তুমি যখন অঙ্ক করো, করতে করতে যখন লাস্ট পর্যায়ে যাও, তখনই তুমি বুঝতে পারো যে রেজাল্টটা মিলবে কিনা মিলবে না, বা অঙ্কটা তোমার হয়েছে কিনা, ঠিক আছে। ঠিক লজিকও সেরকম, তুমি যখন লিখতে লিখতে বুঝবে, তখনই বুঝবে যে একটা সময় কি এটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে, ঠিক আছে। তাহলে মনে রাখবে, এখন থেকে যখন লজিক করবে তোমার জন্য একটা খাতা রেডি থাকে সামনে লেখার জন্য। প্রাথমিক বীজগণিত যেমন অঙ্কের সামান্যকৃত বিষয় নিয়ে আলোচনা করে, তেমনি যুক্তিবিদ্যায় দৈনন্দিন জীবনে ব্যবহৃত যুক্তি সাধারণতা নিয়ে আলোচনা করে। আচ্ছা, আমরা ক্লাস 6 থেকে, মেবি 6 থেকে তো তোমরা বীজগণিত করেছো সবাই, তাই না?
প্রাথমিক বীজগণিত কী করে, তোমার যে হায়ার যে তোমার 9-10 যে বীজগণিত করবে ক্লাস 8-9-10 বা হায়ার লেভেলে, সেগুলো একটা প্রাথমিক একটা ধারণা দেয়। ঠিক তেমনি যুক্তিবিদ্যা আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের যে স্বাভাবিক যে যুক্তিগুলো আমরা প্রদান করবো, মানে প্রতিনিয়ত যে যুক্তিগুলো আমাদের চলার পথে দরকার লাগে, সেই যুক্তিগুলো যুক্তিবিদ্যা আমাদেরকে শেখায়। বীজগণিত শিখতে হলে প্রদত্ত বীজগণিতের কোনো সূত্রের দৃষ্টান্ত উদ্ধার করা শিখতে হয়, মূল সূত্রগুলোকে প্রয়োগ করা শিখতে হয়। আচ্ছা, এখানে বলতেছে যে তুমি যখন বীজগণিতে আস্তে আস্তে করে তোমরা ক্লাস 7 উঠলে 8 উঠলে, তখন কি আস্তে আস্তে বড় বড় সূত্রগুলো মুখস্থ করলে না? তাহলে বলছে যে বীজগণিতের সূত্র না জানলে তুমি যখন বীজগণিত করতে পারবে না। ঠিক তেমনি যুক্তিবিদ্যার সঠিক আকার পেতে হলে, মানে সঠিক রেজাল্ট পেতে হলে কতগুলো নিয়ম বা সূত্র তোমাকে এখানে পড়তে হবে। জ্যামিতিতে যেমন উপপাদ্যের প্রমাণ ও সম্পাদ্যের সমাধান শিখতে হয়, তেমনি উপপাদ্যের প্রমাণ ও সম্পাদ্যের সমাধানও শিখতে হয় যুক্তিবিদ্যারও। আমরা কম বেশি সবাই জানি, জ্যামিতির সাথে পরিচিত, সেখানে সম্পাদ্য আর উপপাদ্য করতে হলে কী করতে হয়? প্রমাণ দেখাতে হয়। ঠিক যুক্তিবিদ্যারও তোমাকে এরকম প্রমাণ দেখাতে হবে। কোন অধ্যায় সেগুলো আমি পরে দেখাচ্ছি। এই কথাগুলো বলার প্রধান কারণ হলো যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আচ্ছা, সুতরাং আমরা কি করবো এরপর থেকে? যুক্তিবিদ্যা এতদিন যেভাবে আমরা গণিত পড়েছি, ঠিক সেভাবে যুক্তিবিদ্যা যখন পড়বো, ওরকম করে গণিতের মতো করে পড়বো। ঠিক আছে? আর তাহলে এই অংশটা কি গেল? আমি যে অংশটুকু বললাম সেটা হচ্ছে যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখানে আছে পেজ নাম্বার 39 to 40, 39 পেজ। মানুষ চিন্তাশীল জীব, তাই না? আমরা প্রতিনিয়ত কোনো না কোনো চিন্তা করি। আচ্ছা, এই যে চিন্তা করছি আমরা, সংবেদন, আবেগ, অনুভূতির পাশাপাশি চিন্তা করা একটা কি সহজাত প্রবণতা আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সের পরে আমরা সবাই কথা বলতে শিখি, তাই না? তারপরে আমরা হাঁটতে শিখি, তারপরে একটা নির্দিষ্ট বয়সের পরে আমরা যুক্তিও দেখাই যে এই জিনিসটা আমার, এটা তোমার বাচ্চাদের মধ্যে দেখো না? ঠিক বলছে, এরকম করে আমরা সংবেদন, আবেগ, অনুভূতি চিন্তা করার পাশাপাশি আমরা কী করি? নির্ভুলভাবে, শুদ্ধভাবে চিন্তা করতে শিখি। চিন্তায় কখন কিভাবে আমরা ভুল করি, নির্ভুল চিন্তা করার নিয়মগুলো কি, ইত্যাদি বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করে যুক্তিবিদ্যা। তাহলে এই জায়গাটুকু আমি কি বললাম? চিন্তা করার ক্ষমতা আমাদের সহজাত, মানে জন্মের পর থেকে একটা নির্দিষ্ট সময় আমরা চিন্তা করি, কিন্তু কিভাবে চিন্তা করলে আমাদের চিন্তাটা নির্ভুল হবে, তার কতগুলো নিয়ম দেয় যুক্তিবিদ্যা। তাই এবং এই নিয়মগুলো কি কি সে সম্পর্কে আমরা জানব যুক্তিবিদ্যার মাধ্যমে। যুক্তিবিদ্যাকে বলা হয় চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। চিন্তার এই প্রকাশ ঘটে উক্তি বা প্রতিজ্ঞার মাধ্যমে। অর্থাৎ যুক্তিবিদ্যা এক জায়গায় আমরা পড়েছি অনেকবার, তাই না? যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। আর এই চিন্তাটা কখন প্রকাশিত হয়? ভাষার মাধ্যমে। ঠিক আছে? আর গণিত কি করে? পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়কে, গবেষণাকে বোঝায়। অর্থাৎ যখন আমি গণিত বলবো, তখনই তোমার মাথায় আসবে গণিতের সাথে কি কি রিলেটেড আছে? পরিমাণ, সংগঠন, পরিবর্তন এবং স্থান বিষয়ক গবেষণা। গণিতের সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যে সম্পর্ক বর্ণনা করা হয়। বিশৃঙ্খল ও অসমাধানযুক্ত সমস্যাকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করে। অর্থাৎ গণিত কী করে? যে বিষয়গুলো আছে বিশৃঙ্খল এবং অসমাধানযোগ্য, সেগুলো কী করে? সূত্রের মাধ্যমে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করে। 17 শতক পর্যন্ত গণিত বলতে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিকে বোঝানো হতো। অর্থাৎ 17 শতক পর্যন্ত গণিত ছিল কি? পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। প্রাচীন গ্রিকেরা গণিত শাস্ত্রের গোড়াপত্তন করে, এগুলো আন্ডারলাইন করে পড়বে এমসিকিউ এর জন্য। 17 শতকে আইজ্যাক নিউটনের ক্যালকুলাস আবিষ্কার ও 18 শতকে অগাস্ট লুই কোশির গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির আবিষ্কারের ফলে গণিত একটি একক শাস্ত্রে পরিণত হয়।
যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে সাদৃশ্য আছে, আমি প্রথমেই বলেছি। যদিও যাত্রাপথে উভয়ের মধ্যে আপাত পার্থক্য বিদ্যমান, মানে মনে হয় উভয়ের মধ্যে যাত্রাপথে দুটো আলাদা, কারণ স্বাভাবিক, সে যুক্তির নির্ভুল যুক্তির বিষয় নিয়ে আলোচনা করবে, আর গণিত পরিমাণ, তারপরে সংগঠন, তারপর পরিবর্তন, স্থান ইত্যাদি নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা হলো দর্শনের শাখা আর গণিত হলো বিজ্ঞানের শাখা। আমি কিন্তু এখন তোমাদের পার্থক্যগুলো বলছি। অবশ্যই তোমরা এভাবে পরীক্ষার কথা এভাবে হিস্ট্রি লিখবে না, তোমরা নিজেরা বাছাই করে আন্ডারলাইন করে নিজেরা নোট করবে এই অংশটুকু, মনে থাকে জানো। আবার বলছি, গণিত হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের শাখা, আর গণিত হচ্ছে কি বিজ্ঞানের শাখা। যুক্তিবিদ্যায় বিশ্লেষণ ও সংশ্লেষণ উভয় দিক পরিলক্ষিত হয়। আমরা প্রথম তৃতীয় অধ্যায় বুঝিয়ে দিয়েছি বিশ্লেষণ কি আর সংশ্লেষণ কি। বিশ্লেষণ এবং সংশ্লেষণিক উভয় দিক পরিলক্ষিত হয়, কিন্তু গণিতে কেবলই বিশ্লেষণ দেখা যায়। যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে যে মূল সাদৃশ্য, মানে সাদৃশ্যই বেশি বৈসাদৃশ্য থেকে। যুক্তিবিদ্যার মূল ভিত্তি হচ্ছে চিন্তা এবং গণিতের ভিত্তি হচ্ছে চিন্তা। তোমরা প্রথম প্যারাটা তো পুরো সাদৃশ্য, আবার এখানে তৃতীয় প্যারাতে পরের পৃষ্ঠাতেও সাদৃশ্য আছে, এখান থেকে তোমরা সাদৃশ্যটা ওখানে লাগিয়ে দিবে যে উভয়ের মূল সাদৃশ্য হচ্ছে চিন্তা নিয়ে আলোচনা করা। চিন্তা যুক্তিবিদ্যার মৌলিক নিয়মে উদ্ভাবন হয় এবং চিন্তা থেকে গাণিতিক যুক্তি উক্তির সৃষ্টি হয়, গণিতের প্রতিজ্ঞা প্রমাণিত হয়। যুক্তিবিদ্যায় যেমন পূর্বানুমান রয়েছে, অনুমানের উপর ভিত্তি করে যুক্তির বৈধতা অবৈধতা নির্মাণ করা হয়, তেমনি গণিতের সমস্যা সমাধানেও এরকম পূর্বানুমান বা আশ্রয় গ্রহণ করতে হয়। তোমাকে যখন গণিতের সাথে সম্পর্ক লিখতে দিবে, তুমি একটা বিষয় খেয়াল করবে, বৈসাদৃশ্য খুব কম পাবে, সাদৃশ্যই ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে তাহলে কি বললাম যে উভয়ের মূল লক্ষ্য হচ্ছে কি করা, চিন্তা নিয়ে আলোচনা করা, এবং উভয়ই পূর্বানুমানের উপরে নির্ভর করে। পূর্বানুমান হচ্ছে পূর্বের অনুমান, অর্থাৎ অনুমানের উপর ডিপেন্ড করে যুক্তিবিদ্যা কতগুলো নিয়ম প্রদান করে। ঠিক অনুমানের উপর নির্ভর করে গণিত তার সূত্রের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করে। তাহলে উভয় পূর্বানুমানের উপর প্রতিষ্ঠিত। যুক্তিবিদ্যায় কিছু স্বতঃসিদ্ধ প্রামাণিক নিয়ম আছে, বারবার এই কথাগুলো আমি বলেছি, অবের নিয়ম, বিরোধ নিয়ম, প্রকৃতির নিয়ম, কার্যকারণ নিয়ম। ঠিক গণিতেও কতগুলো স্বতঃসিদ্ধ সূত্র রয়েছে, যেমন a+b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b²। আমাদের মনে কিছু কিছু মনে আছে, তাই না? বললে একটু মনে পড়বে। এরকম তাহলে ত্রিভুজে 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, তাই তো? এগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ নিয়ম। ঠিক ঠিক এই নিয়মগুলোই হচ্ছে গিয়ে, আর যুক্তিবিদ্যার নিয়মগুলো অবেদ, বিরোধ, কার্যকারণ, প্রকৃতির নিয়ম, এই 2-3টা ডিগ্রি চলবে। আচ্ছা, এখানে আরো কিছু বেশি দেওয়া আছে, পেজ নাম্বার 40-তে তোমরা পড়ে নিবে। পরের পাড়ায় আছে, যুক্তিবিদ্যার ক্ষেত্রে, বিশেষ করে অবরোহ যুক্তিবিদ্যার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে হেতুবাক্যকে আমরা পূর্ব থেকেই স্বীকার করে নেই এবং হেতুবাক্যকে সত্য বা স্বতঃসিদ্ধ বলে স্বীকার করি। আচ্ছা, এই কথাটা যেহেতু তোমাদের এখন আমি হেতুবাক্য পড়িয়েছি, আশ্রয় বাক্য পড়িয়েছি, বলেছি, আমরা যখন পরের অধ্যায়গুলোতে পড়াবো আমি তোমাদেরকে শিখিয়ে দিব। এই অংশটা যদি বুঝতে না পারো পরে বুঝিয়ে নিও, যে যখন আমি অনুমান পড়াবো, সহানুমান, দেখবো যে আমি 3টা বাক্য লিখেছি। ঠিক আছে, 3টা বাক্য লিখবো। প্রথম 2টা বাক্যকে বলা হয় হেতু বাক্য বা আশ্রয় বাক্য, পরেরটাকে বলা হয় সিদ্ধান্ত। তাই বলছে যে গণিতে যেমন আমি বিনা বিচারে বিনা প্রমাণে ত্রিভুজের জ্যামিতির সময় ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, বা বীজগণিতের সময় a+b হোল স্কয়ার ইকুয়াল টু a² + 2ab + b² বলি, ঠিক তেমনিভাবে আমরা আশ্রয় বাক্যকে বিনা বিচারে বা বিনা প্রমাণে আমাকে মেনে নিতেই হবে, আশ্রয় বাক্য দুটোকে, নাহলে আমরা সিদ্ধান্ত পাবো না। তাই এখানে বলছে যে যুক্তিবিদ্যায় যেমন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে হেতুবাক্যকে আমরা পূর্ব থেকেই স্বীকার করি, তেমনি গণিতেও আমরা গণিতের সূত্রগুলিকে সেই অনুসিদ্ধান্তগুলিতে সত্য বা স্বতঃসিদ্ধ বলে মেনে নিই। যুক্তিবিদ্যা একটি আকারগত বিজ্ঞান, গণিত একটি আকারগত বিজ্ঞান। এটা একটা দারুণ কথা, মনে রাখো, সবসময় মনে রাখো। গণিত হচ্ছে আকার বা রূপগত বিজ্ঞান, আকার এবং রূপ একই কথা। আর আকারগত বিজ্ঞানের কাজ হচ্ছে কি, কোনো নিয়ম প্রদান করা। দেখো এখানে আছে x + y হোল স্কয়ার ইকুয়াল টু x² + y² + 2x²। এখানে অঙ্কটা সম্পূর্ণ আকারগত।
এক্স এবং ওয়াই এর মান কত, কোনো সংখ্যা বা পরিমাণের বদলে বর্ণ দুটি ব্যবহৃত হয়েছে কিনা তা জানার প্রয়োজন নেই, কারণ অঙ্কটার মর্ম কথা হচ্ছে এই, যে কোনো দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের প্রতিটির বর্গ এবং তাদের গুণফলের দ্বিগুণের সমষ্টি সমান। এ থেকেই বোঝা যায় উভয়ই হচ্ছে আকারগত। উভয়ই মানুষের মস্তিষ্কের ক্যালকুলেশন বা গণনা করতে হয়। মানুষের চিন্তন শক্তি উন্নত ও ধীশক্তি সম্পন্ন হলেই কেবলমাত্র যুক্তিবিদ্যা ও গণিতের জটিলের সহজে পরিবর্তন করতে পারে। আচ্ছা, যুক্তিবিদ্যার ক্ষেত্রে যে প্রতীক বা বর্ণ ব্যবহার করা হয়, PQRS ইত্যাদি গণিতের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উভয়ের ভিত্তি এক ও অভিন্ন, ব্যবহারিক ও প্রায়োগিক ক্ষেত্র ভিন্ন হলেও জ্ঞান ও গণিতের জ্ঞান চিন্তন প্রক্রিয়া থেকে উৎসারিত। তাই মেধা ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য উভয় অনুশীলনের চর্চা অনস্বীকার্য। তোমাদের এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, এতক্ষণ যে আমি বললাম, ঠিক আছে, এখানে আমি এখন ডিটেলস দেখলাম না, এটা খুব বেশি বড় আসবে না, সে কারণে আমি তোমাদেরকে এখানে পড়াইনি এত বড় করে। পঞ্চম অধ্যায় যখন আমি অনুমান পড়াবো তখন দেখবে যে আমি লিখব, ধরো 3টা লাইন বললাম, সব মানুষ হয় মননশীল, রহিম হয় একজন মানুষ, রহিম হয় মননশীল। প্রথম 2টা বাক্য যে বললাম, সব মানুষ হয় মননশীল, রহিম হয় একজন মানুষ, এই 2টা বাক্যকে বলা হবে যুক্তিবিদ্যার ভাষায় আশ্রয় বাক্য। আমি যখন 3য় অধ্যায় পড়িয়েছিলাম খেয়াল করে বলেছি। তারপর আর 3য়টাকে বলা হয় সুতরাং চিহ্ন দিয়ে সিদ্ধান্ত। এখানে বলা হচ্ছে আমি যদি আশ্রয় বাক্যগুলোকে বিনা বিচারে মেনে না নিই তাহলে সিদ্ধান্ত প্রমাণিত হবে না। ঠিক তেমনি গণিতে যখন যে নিয়মটা বীজগণিতের দেয় সূত্র অনুসারে, সেই সূত্র অনুসারে তুমি যদি বীজগণিত অঙ্কটা না করো তোমার অঙ্কটা মিলবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে উভয়ের লক্ষ্য উদ্দেশ্য এক, উভয়ে কতগুলো বিনা বিচারে বা স্বতঃসিদ্ধ নিয়ম মেনে নেয়। উভয়ের উৎস কোথা থেকে? আমাদের চিন্তা থেকে। সে কারণে বলছে যে আমাদের ধীশক্তি যদি উন্নত না হয়, মানে আমাদের মেধাশক্তি যদি উন্নত না হয়, তাহলে আমরা যুক্তিবিদ্যা গণিত কোনোটাই পড়তে পারবো না। তাহলে এতক্ষণে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে গণিত এবং যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্যের চেয়ে সাদৃশ্যই বেশি, এবং উভয় কি বিজ্ঞান? উভয় আকারগত বা রূপগত বিজ্ঞান। আর আকারগত হচ্ছে কি, যখন কোনো নিয়মকানুন আলোচনা করা হয়, বিশেষ করে অবরোহ যুক্তিবিদ্যা। মনে রেখো আরেকটা কথা, আমরা পড়েছি যুক্তিবিদ্যার 2 প্রকার, একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ। অবরোহ যুক্তিবিদ্যা আকারগত বা রূপগত সত্যতা নিয়ে আলোচনা করে, ঠিক আছে, এমসিকিউতে প্রায় আসে, এটা তোমরা পারো না। আর আরোহ যুক্তিবিদ্যা 2টো নিয়ে আলোচনা করে, আকারগত এবং বস্তুগত উভয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমাদের আর একটা টপিকস মাত্র বাকি আছে, হ্যাঁ না 2টো বাকি আছে, একটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান, আরেকটা হচ্ছে আমাদের এই অধ্যায়ে শিক্ষাক্ষেত্রে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে এটা খুব ছোট্ট, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকে পর্যন্ত।